আমি উত্থাপন করেছি, কারণ রাজ্য সম্পাদক হিসেবে উত্থাপন করতে হয়। এটা খুবই বেদনাদায়ক। আমার কাছে নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয়, মুভমেন্ট, আন্দোলন, সংগ্রাম, প্রচার, লড়াই। তারপর আমরা চাই এটা থেকে পার্টি যাতে লং টাইম ডিভিডেন্ড তোলে। সেখানে এই ধরনের একজন কর্মীকে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার শপথ। গত 1.5-2 মাস থেকে কয়েকটা অভিযোগ আসে। আমরা সাধারণত অভিযোগ আসলে আমাদের একটা নিজস্ব টিম থাকে, সেখানে পাঠিয়ে দিই। কিন্তু এটা যে মুহূর্তে পেলাম, আমাদের সেক্রেটারিয়েটে আমরা সিদ্ধান্ত করলাম এটাকে লেট মি হ্যান্ডেল ইট। তার থেকে আমাকে তো রেসপন্স নিতে হবে কি বটে। কিন্তু তখন থেকে কন্ট্যাক্ট লুজ হয়ে যায়। আমরা জানতে পারি যে আরও কিছু কন্ট্যাক্ট ডেভেলপ করছে। তখন আমাদের পার্টির প্রক্রিয়া অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নিজস্ব পদ্ধতিতে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। পার্লামেন্টে আমি দীর্ঘদিন ছিলাম, রাজ্যসভা এবং লোকসভায়। আমাদের সেটা বলা হতো পার্লামেন্টে না লবি আছে। লবি মানে জানতো, মানে হাউসের বাইরে একটা করিডর থাকে, কিন্তু পার্লামেন্টের রুলসে লেখা আছে লবিং ইজ নট অ্যালাউড ইন ইন্ডিয়ান পার্লামেন্ট সিস্টেম। ইউএসএ আছে, ইউএস কংগ্রেসে লবিং সিস্টেম আছে, কিন্তু ভারতীয় গণতন্ত্রে, ভারতীয় সংসদীয় গণতন্ত্রে, ভারতীয় সংসদে আইন করে রুলসে লেখা আছে লবিস্ট বা লবিং অ্যালাউড নয়। আর আমাদের যে পার্টি অফিস দেখছো, রাজ্য কমিটির কথা বললে, আমাদের কোনো লবি নেই। সোজাসুজি তোমরা সিঁড়ি থেকে ওঠো এবং হলে ঢুকে যাও। যেখানে লবি আছে সেখানে লবিং অ্যালাউড নয়, আর যেখানে লবি নেই সেখানে তুমি আবিষ্কার করছো। আই ফিল সরি ফর ইউ। বললেন যে দুদিনের যে বইটা হয়েছে তার প্রথম কথা বললেন সিপিআইএম কে শক্তিশালী করা। যে প্রতিকূলের মতো ছেলেরা যদি মোহাম্মদ সেলিমকে, রাজ্য সম্পাদককে বলে যে আমরা যদি প্রশ্ন করি, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, তাহলে সিপিআইএম কি শক্তিশালী হবে না দুর্বল হবে? এই প্রশ্নের যে ষড়যন্ত্র আমি কেউ জানবো বলো। একটাই প্রশ্ন বলছে, আপনি বলছেন যুবদের আপনারা এগিয়ে নিয়ে এসছেন সমস্ত কিছু, সেই যুবরাই প্রশ্ন করছে যে পার্টি অন্তত রাজ্য শাখাটা কলার খোসায় পিছলে যাচ্ছে। তো এইটা একটা চিন্তার বিষয় নয় কি আপনাদের? এখন প্রথম কথা হচ্ছে আমাদের রাজ্যে শাখা নেই, রাজ্যের অনেক শাখা আছে, রাজ্য কমিটি আছে। এক শাখা আরএসএসের হয়। আমাদের হচ্ছে তোমার গিয়ে একটা মনোলিথিক পার্টি, এবং তার হচ্ছে কেন্দ্রীয় কমিটি আছে, তারপর পলিট ব্যুরো আছে, তারপর রাজ্য কমিটি আছে। তো সব বেসিকটা শিখিয়ে দিচ্ছে আর কি। রাজ্য কমিটি আছে, জেলা কমিটি আছে, তারপরে এরিয়া কমিটি আছে, তারপরে ব্রাঞ্চ আছে, ঠিক আছে, তাকে শাখা বলি আমরা। কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ একটা উপন্যাস ছিল। সেই উপন্যাসে সাম্প্রদায়িকতা বিরোধী, এবং এই যে এখন নেত্রদান নিয়ে যেরকম হলো হইচই, এই যে ডাইনি সন্দেহে যেভাবে পিটিয়ে মারা হচ্ছে, মানে দক্ষিণপন্থার উত্থান মানে তো এই সমস্ত অবসকিউরিটিস্ট আইডিয়া, কুসংস্কার, সেগুলো ফেরত আসা। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রোটাগনিস্ট হিসেবে সে উপন্যাসে বলছেন, সবাই পড়েছ, 150 বছর শরৎচন্দ্র এখন, যে ওই ছোঁয়াছুতের ব্যাপার আছে, রান্নাঘর, খাওয়া, ছোঁয়া। রাইটার প্রোটাগনিস্ট হিসেবে মেয়েটাকে বলছেন যে ধর্ম কি হাতের চুড়ির মতো ঠুনকো, যে একটু আঘাতেই ভেঙে যাবে? তাহলে সিপিআইএম যদি শুভেন্দু মমতার ভাড়া করা মাওবাদীদের ল্যান্ডমাইন দিয়ে শেষ না হয়, স্টেনগান দিয়ে শেষ না হয়, এবং যাদের নাম বলছো সব তাবর নেতা দল ত্যাগ করলেও সিপিএম যদি শেষ না হয়, তোমরা কি মনে করছো কয়েকটা ইন্টারভিউ, কয়েকটা স্ক্রিপ্ট, আমি ইনস্ক্রিপ্টের কথা বলছি না, কয়েকটা পেশাদার সংস্থা যার ফাইল নিয়ে মমতা ছোটাছুটি করেন, দৌড়ে করেন, তাদের তৈরি করা স্ক্রিপ্টে সিপিএম হেরে যাবে? আর সিপিআইএমের যৌবনের শক্তি, তরুণ প্রজন্ম, তারা হেরে যাবে? পিছলে পড়ে কলা খোসার মতো বললে কলা খোসা এই জন্য রাস্তায় পড়ে থাকলে তুলে নিতে হয়। যেমন কালকে আমি একটা জায়গায় যাচ্ছিলাম, কিন্তু যখন উঠতে গেলাম পাথরের একদম সান বাঁধানো জায়গা, সেখানে দেখলাম আমরা কলা খোসা খুব রেখে দিচ্ছে। আমি গাড়িতে তুলে রাখলাম এবং আমার চালককে বললাম যেখানে ডাস্টবিন দেখবি এটাকে ফেলে দিবি। তারপর যখন আমি আবার সেখানে, কালকে না পরশু দিন, আমি যখন সেখানে আবার উঠলাম,
তখন যেরকম মিডিয়া, আমি সব তো করি না, তোমাদের সবার জন্য আজকে অনেক মিডিয়া আছে বলে বুম বাড়িয়ে দিয়ে বলে, এক, মোহাম্মদ সেলিম বুম বাড়িয়ে দিলেই কথা বলে না, প্রেস কনফারেন্স করে ডেকে বলে। দুই, আমি বললাম যে এরকম আমি বামফ্রন্টের মিটিং আছে, আমি তার মধ্যে একটুক্ষণের জন্য এসেছিলাম, আমি চলে যাচ্ছি, সুতরাং আমার তাড়া আছে, তুই দেখো এই তোমার কি আমি ড্রাইভারকে বলছিলাম এই খোসাটা ফেলে দিতে, কিন্তু কোথাও ফেলে তোমার সবার জন্য আমি তো বলতে পারি না। তারপরে মিডিয়াকে সরিয়ে দিল, জানলার কাছে ভিড় করে বুম দেখেছি, অনেকগুলো মিডিয়া আনলাম, তোমার সরাসরি এটাকে ফেলতে হবে, আমাকে কাউকে বলতে হবে, ভলেন্টিয়ারে ছিল ওখানকার ছাত্র, এগুলো ফেলতে হবে। তো কেউ কেউ লিখলো যে সেদিন মোহাম্মদ সেলিম কলা দেখেছে, না কলা দেখেনি, কলা খোসা ফেলতে গেছি। আর সেটা আমি কোনো জার্নালিস্টকে বলতে পারি না যেটা আমি ফেলে দে, আমি কোনো ভলেন্টিয়ারকে দেখছিলাম যারা গাড়ি তুলতে এসেছিল আমাকে, আর ড্রাইভারকে বকছিলাম, যেটাকে ফেলতে বললাম সিটে রেখে দিয়ে গেলাম, তুই ফেললে না। শোনো, আরে উত্তরটা তো হয়নি। যখন কেউ পিছলে পড়ে, যাতে পিছলে না পড়ে যেরকম কলার খোসা তুলে নিতে হয়, আর তেমনি যদি কেউ কলার খোসায় হোক, বানের জলে হোক, তোমার কি রেল লাইনের ধারে হোক, স্টিমার থেকে হোক, বাস থেকে হোক, যদি কেউ পড়তে যায়, সহযাত্রী, সহমর্মী, বন্ধু, আত্মীয় স্বজন, এমনকি অপরিচিত কেউ যদি থাকে, তখন তাকে হাত বাড়িয়ে তাকে ধরতে হয়, তাকে বাঁচানোর চেষ্টা করতে হয়, অতল গহ্বরে যাতে তলিয়ে না যায় সেটাকে রক্ষা করার চেষ্টা করতে হয়। কিন্তু এইটুকু সাবধান থাকতে হয়, অনেক সময় কী হয়, জলের তোরে যে বাঁচাতে চেয়েছিল সেও হয়তো ওদিকে চলে গেল, বা রেল এত স্পিড আসলো যে আত্মহত্যা করতে যাচ্ছিল তাকে টানতে গেল কিন্তু চলে গেল, তখন এই রিস্কটা নিতে হয়, কিন্তু আবার রিস্কটাকে অ্যাভয়েডও করতে হয় যাতে আঘাতটা আরও অন্যদেরকে না লাগে। একটা প্রশ্ন একজন কথা করতে হবে না, আপনি বলো ফার্স্ট। দাদা, আপনি বললেন যে নতুন প্রজন্মের যারা নেতা নেত্রী রয়েছেন তারা তৃণমূল বিজেপিতে নেই, ওদের সব ভাড়া করা, ওদিকে তৃণমূল তিন রকম বলেছি, ভাড়া করা, দল বদল করে নিয়ে আসা, একদম, বা কোচিং করে। একদম। ওদিকে তৃণমূল বিজেপি অভিযোগ করছে নতুন প্রজন্মের অনেকে দলে থেকেও কাজ করতে পারছেন না, তাদেরকে চুপ করিয়ে রাখা হচ্ছে। সিপিআইএম যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদেরকে কাজ করতে দিচ্ছেন না, সেই জন্য এখন দল বদল করা বাধ্যতা। এখন অফ সিজনের কথা বললে তো হবে না, এখনও সিজন স্টার্ট হয়নি, যে সিজন স্টার্ট হবে তখন দেখবে তৃণমূলে কত লোক বলবে দম বন্ধ হয়ে যাচ্ছে বলে বিজেপিতে যাবে, আর বিজেপিতে কত লোক বলবে যে দম বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না, তৃণমূলে আসবো। এসব তো গত দুটো নির্বাচনে দেখেছো তোমরা, নতুন করে কি আবিষ্কার করছো? হ্যাঁ বলো। একদম কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত বেশিরভাগ জেলায় 100% সিপিএম কোন আসন লড়বে, বাম শরিককে লড়বে এবং সহযোগী কারা লড়বে, এগুলো আমরা আসন রফা করে নিয়েছি। এক, তার মধ্যে কয়েকটা জেলা আছে, কয়েকটা আসন আছে 10% এই জন্য বলেছি, 8% হতে পারে, 7% হতে পারে, প্রত্যেক মুহূর্তে একটা করে। এই স্টেট কমিটি মিটিং করলাম তো অনেকগুলো রিজলভ হয়ে গেল আমাদের দিক থেকে যেগুলো ছিল। যখন রফা মানে সমঝোতা মানে দো কদম তুম ভি চলো দো কদম হাম ভি চলে, তো আমরা সেখানে দাঁড়িয়ে নানান রকমের বারে একদম সবই তো আজকাল কম্পিউটারাইজড হয়ে গেছে, এবং রাজ্য থেকে, জেলা থেকে, এরিয়া থেকে সমস্ত নিয়ে আমরা এগুলো করছি। এই জন্য আমি বললাম আর কয়েকদিনের মধ্যে 7% বাকি আছে, এটা 7 দিনের মধ্যে হয়ে যাবে। সংখ্যা কী করে বলবো? আমি বললাম 90%-এর সংখ্যা বলতে পারি, 100% সংখ্যা বলতে পারবো না। তো সংখ্যা কখন বলা হয়, অ্যাবসলিউট নাম্বারটা কখন বলা হয়, যখন 100%-এ রিচ করি। এই রিলেটেড সমঝোতা রিলেটেড কি আছে কিছু বলো? সমঝোতা ছাড়া যেগুলো আছে একটু পরে করবে, আগে সমঝোতার জন্য কি আছে আছে ওটা প্রশ্ন পরে আমি ব্যাক করবো না কিন্তু। প্লিজ হয়ে গেছে তোমার হয়ে গেছে। আপনি বললেন যে রতনে রতন চেনে, কেন বললেন? প্রসঙ্গটা এলো হচ্ছে ঋতব্রতর অফিসে প্রতিকুল রহমানের মিটিং এর বিষয়টা। প্রতিকুল রহমানের একটা বক্তব্য, আমি এখানে শুনানিতে বসিনি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন প্লিজ। নর্মালি ইউ ডোন্ট অ্যাটেন্ড মাই প্রেস কনফারেন্স, সো আই ডোন্ট নো ইউ, ফার্স্ট অফ ইউর চ্যানেল or your newspaper you are representing. One. Second thing is, প্রেস কনফারেন্স ডাকা হয় রাজ্য কমিটির বৈঠকে, যে সিদ্ধান্ত হয়েছে সেগুলোকে ব্রিফ করা হয়, তারপরে প্রেসকে সুযোগ দেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে লোকাল আদালত পর্যন্ত, যেখানে যা শুনানি হয়েছে, যা রায় বেরিয়েছে, বিভিন্ন নেতারা, বিভিন্ন দলগুলো যে বলেছে তার সম্পর্কে কিছু রিয়াকশান যদি জানতে হয়। এখানে আমি কারুর শুনানির জন্য বসিনি, আই এম নট সিটিং অন এ জাজমেন্ট সিট, আমরা বিচারও করছি না, আর বিচারের প্রক্রিয়া আমরা শুরু করিনি।
সুতরাং আমি রায় দেবো কী করে? এখানে কারুর হয়ে কেউ ফরিয়াদও করতে আসেনি, এখানে কারুর হয়ে কেউ ক্রস এক্সামিনও করতে আসেনি, এটা আমি এক্সপেক্ট করব। ওইগুলো টেলিভিশন চ্যানেলে যখন বসবে, আলোচনা করবে, বিতর্ক করবে, সেখানে করবে। প্রেস কনফারেন্সের একটা স্পেসিফিক পারপাস থাকে। আমি প্রেস কাউন্সিলের মেম্বার ছিলাম দীর্ঘদিন, জার্নালিস্টিক এথিক্সটা বলে দিলাম। বলো। লতিফুর রহমান দেখা যাচ্ছে অন ক্যামেরা রাজ্য সম্পাদককে নিয়ে একাধিক বক্তব্য বিষোদ্গার করছেন, এটা কেন? তাকে প্রশ্ন করলে বেশি হবে, বা যদি বলো এই যে আজকে তোমরা ওর যে ব্র্যান্ড ভ্যালুটা, সেটা আমাকে বা সিপিআইএমকে কোয়েশ্চেন করছে বলেই উল্টোটাও তোমার প্রশ্নটা থেকে আমি উত্তরটা পেলাম। দাদা, ইস্তেহারে বর্তমান যে পরিস্থিতি তাতে ধর্মনিরপেক্ষতা কতখানি এবং কিভাবে স্থান পাবে? এটা তো মেজর ইস্যু গোটা দেশে। আমি এই যেটা ধরলাম, এটা এখন তো আপনাকে দিয়ে দিতে পারি, আমার অনেক কপি আছে, প্রেসও পাওয়া যায়। রাজনৈতিক লাইনের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের কাছে, আমাদের দেশে আমাদের যে সেকুলার ডেমোক্রেসি আছে সেটাকে বাঁচিয়ে রাখতে হবে, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ব্যবস্থাকে। তার জন্য আমাদের সাংবিধানিক যে স্কিম অফ থিং আছে সেটাকে বাঁচাতে হবে। সেটা আমি প্রথমে বললাম, সাংবিধানিক স্কিম অফ থিং ভাঙা হচ্ছে বিজেপি তৃণমূল উভয়ের দিক থেকে। আর তারপরে আমরা বললাম যে বাইনারি তৈরি করা হচ্ছে, ধর্মীয় রাজনীতি করে, ধর্মীয় হচ্ছে তোমার গিয়ে উস্কানি দিয়ে, ধর্মীয় প্রতীক ব্যবহার করে, ধর্মীয় চিহ্ন ব্যবহার করে, ধর্মীয় তিথি ব্যবহার করে, সেগুলো থেকে মানুষকে তার জীবন জীবিকা ইত্যাদি যেগুলো রিলেটেড বাস্তব যে যুক্ত যে সমস্যাগুলো আছে সেগুলোকে সামনে আনতে হবে। এটা একটা ঠিক যে এটা হচ্ছে বলেই দেখা যাবে। আমরা বললাম বেকারিটা ইস্যু, মিডিয়া বললো না বেকারি টেকারি কী আছে, ওই তো মিলন যে চাকরির মেলা করেছে, মোদি চাকরির মেলা করেছে, মমতা ডবল ডবল চাকরি দিয়েছে, 2 কোটি চাকরি দিয়েছে, শেষ। তারপরে যুবশ্রী করেছে, তারপরে ইটস এর অ্যাডমিশন, মমতার অ্যাডমিশন, তৃণমূল সরকারের অ্যাডমিশন, কেন্দ্র সরকারের অ্যাডমিশন, যে বেকারি সমস্যা সমাধান হয়নি, বেকারি বেড়েছে, পার্মানেন্ট জব সিকিউর জব নেই, গভর্নমেন্ট জব নেই, প্রাইভেট সেক্টরের জব পার্মানেন্ট জব নেই, কন্ট্রাকচুয়াল হচ্ছে, ন্যূনতম মজুরি হচ্ছে না। সেই জন্যই তো যুবশ্রী প্রকল্প করেছিল, কিন্তু ওটা ফেল করেছে। তারপরে এখন বলছে যুবসাথী। যদি ডবল ডবল চাকরি হয়ে যায় তাহলে তো আর যুবসাথী প্রকল্প করতে হয় না, তাহলে তো বেকার ভাতা দেওয়া হবে বলে লাইন দেওয়া হয় না। বেকার ভাতা আমরা চালু করেছিলাম, তারপরে আমরা সেলফ এমপ্লয়মেন্ট স্কিমে চলে গেলাম, সেটাকে সিড মানি করে দিলাম বেকার ভাতাকে। এবং আমরা জানি, আমি নিজে সে দপ্তরের মন্ত্রী ছিলাম, তারপরে সেলফ এমপ্লয়মেন্টের জন্য ব্যাপক একটা উদ্যোগ গড়ে উঠেছিল, স্বনির্ভর কর্মসূচি হয়েছিল, মেয়েদের স্বনির্ভর গোষ্ঠী হয়েছিল। এটা যত প্রশ্ন করবে আমি আমার তত ইলেকশন ম্যানিফেস্টো বলতে আরম্ভ করে দেবো। হ্যাঁ, তাহলে এই অ্যাডমিশনটা তো ওদের ফেলিওর। তার ধর্মনিরপেক্ষতার ব্যাপার এটাই হয়েছে, যখন ওরা বুঝেছে যে মন্দির মসজিদ, ওই কি বলে রাম মন্দির, তারপরে হচ্ছে যে দীঘায় জগন্নাথ মন্দির, তারপরে হচ্ছে দুর্গাঙ্গন, তারপরে হচ্ছে মহাকাল মন্দির, এইসব করেও চিড়ে ভিজছে না, ঠিক আছে? তখন চিড়ে ভেজার জন্য বাম সমুদ্র থেকে 1 কৌটো জল ঢুকিয়ে তুলেছে। হ্যাঁ বল, সরি আমি একবার দিকে আপনি বললেন যে যেটুকু জট আছে, এই যে আসন যে জটটা আপনি বলছেন যেটা কেটে যাবে বলছেন 1 সপ্তাহের মধ্যে, সেটা কি শুধু বাম শরীফদের সঙ্গে, নাকি এই জটটা আইএসএফ এর সঙ্গেও এখনো কিছুটা রয়েছে? জট শব্দটাই আমি ব্যবহার করিনি, আমি বলছি 92%, 93%। আমি একটু প্রথমে যখন শুরু করেছিলাম 90%, এখন তো ওখানে হোয়াটসঅ্যাপে দেখে নিলাম 92%, কারণ আমাদের টিম তো কাজ করছে, কথাবার্তা হচ্ছে। আমি যেতে যেতে বলছি 93%, ঠিক আছে? এটা মানে মিটারের মতো আর কি, ইন্ডিকেটার্স। আর বাকি যেগুলো আছে সেগুলো আলাপ আলোচনা চলছে। আমি 7 দিন সময় দিলাম, অতদিন লাগবে না, অতদিন ধৈর্য রাখতে হবে না, ধৈর্য ধরতে হবে না, ধৈর্যচ্যুতি হবে না। তার আগেই বাকিগুলো নিটিগিটিসগুলো, কারণ ক্লেম কাউন্টার ক্লেম থাকে, সেগুলো আলোচনা করতে হবে। আলোচনা মানে তাই, আরে তারিফ বার বলে আমি বললাম একতরফা ঘোষণা করে দিও না ট্রাম্পকে, যে তারপরে একটু ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনা করো, ডিসকাশন করো, আমাদের স্বার্থ দেখো, তোমাদের স্বার্থ দেখো, এটা আলোচনার মাধ্যমে হয়। ভারত পাকিস্তান যখন তোমরা অপারেশন সিন্দুর বলে ডঙ্কা বাজাচ্ছিলে, আমরা তখনও বলেছিলাম যে গলি নেই বলি সে হাল হোগা, অনেকে আমাদের দেশদ্রোহী বলেছিল, কিন্তু আলটিমেটলি তারপর ট্রাম্প বললো, তখন যুদ্ধ থেমে গেল। মনে করিতে ইচ্ছে, কারণ ভোটের সময় তো সব পোস্টার লাগাবে আবার অপারেশন সিন্দুরের। তো সেই রকম দাঁড়িয়ে তোমার গিয়ে যখন একাধিক দল যখন আলোচনা করে, তার মারফতে তৃণমূলের একটা গোষ্ঠী বোমাবাজি করার থেকে তো ভালো
যে প্রধানের দল নিয়ে ছোড়াছুড়ি করে খুনোখুনি করার থেকে তো ভালো যে একাধিক দল বামফ্রন্টের মধ্যে এবং বামফ্রন্টের বাইরে যে দলগুলো আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা একটা সেটেলমেন্টে পৌঁছবো। এটা তোমাদের মনোভূত হবে না, গুলি বলে চলে ভালো লাগতো, কিন্তু এটা হচ্ছে না।